আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যারা দেশের সুনাম নষ্ট করছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, নিউ ইয়র্কের প্রধানমন্ত্রী। একদলীয় শাসন বাস্তবায়নে গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে নতুন আইন করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। করোনায় আরও 25 জনের মৃত্যু। এখনও শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়নি, দাবি শিক্ষামন্ত্রীর। এবং ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ব্রিক্স জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিল বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। যারা স্বদেশে এবং বিদেশে দেশের সুনাম নষ্ট করছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র সফরে প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানাচ্ছেন জাহিদুল আলম। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পর রাতে নিউ ইয়র্কের ম্যারিয়ট হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় বিনিয়োগ উৎসাহিত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ প্রবাসীদের সামনে জানান প্রধানমন্ত্রী। সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা উল্লেখ করে প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। বাংলাদেশে তাদের জন্য বিনিয়োগ করতে আমরা আরো অনেক বেশি প্রণোদনা দিয়ে থাকি, অনেক বেশি সুযোগ দিচ্ছি, আর আমরা আলাদা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি যেখানে আপনারা বিনিয়োগ করতে পারেন। আওয়ামী লীগ সরকার অনেকগুলো গণমাধ্যমের অনুমতি দিয়ে বলার ও লেখার সুযোগ তৈরি করে দিয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তবে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে যেন বিভ্রান্ত করা না হয় সেদিকে গণমাধ্যম কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আগে তো একটা মাত্র টেলিভিশন বিটিভি ছিল, রেডিও ছিল, এখন তো আমরা ব্যাপকভাবে খুলে দিয়েছি। কাজে বলারও সুযোগ, লেখারও সুযোগ। তবে সেই সুযোগে একটা কথা বলবো যে বাংলাদেশের মানুষের জন্য যেটা কল্যাণকর সেটা করাটাই। কিছু লোক বিদেশে বসে সরকারের মিথ্যা সমালোচনা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আবার কেউ কেউ আমি দেখি সমালোচনা করে দেশে বসেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে। করোনা মহামারীর মধ্যে মানুষের জীবন জীবিকা সচল রাখতে সরকারের নানা পদক্ষেপও প্রবাসীদের সামনে তুলে ধরেন শেখ হাসিনা। জাহিদুল আলম, এটিএন বাংলা। 2 শতাধিক পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত বাকশাল কায়েমের আলামত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, একদলীয় শাসন বাস্তবায়নে গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে সরকার পরিকল্পিতভাবে নতুন আইন করছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের একাংশের বার্ষিক সাধারণ সভায় সরকারের গণমাধ্যম বন্ধের নীতির তীব্র সমালোচনা করেন সাংবাদিক নেতারা। তারা অভিযোগ করেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের কণ্ঠরোধ করতেই সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, ক্ষমতাকে দীর্ঘায়িত করতে গণমাধ্যম নিয়ন্ত্রণে আরেকটি নতুন আইন করছে সরকার। এই সরকার পরিকল্পিতভাবে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করবার জন্য নতুন নতুন আইন তৈরি করছে। আপনারা দেখেছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এখন নতুন একটি আইন তৈরি করতে যাচ্ছে যেটাকে তারা বলছে ব্যক্তি সুরক্ষা আইন। 210টি আপনার পত্রিকাকে বন্ধ করে দেওয়া হবে। আমরা তো বাকশালের আলামত দেখতে পাচ্ছি, বাকশাল দেখতে পাচ্ছি। সব দিক থেকে একটা একদলীয় শাসন ব্যবস্থা চূড়ান্ত করবার জন্য সমস্ত আয়োজন তারা তৈরি করেছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, ১/১১ সরকার থেকে দেশে যে বিরাজনীতিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে আওয়ামী লীগ সে পথেই হাঁটছে। আওয়ামী লীগ স্বাধীনতার যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটাকে ধ্বংস করে দিল। তারা পূর্বেও একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, এখনো তারা একটা ভিন্ন আঙ্গিকে গণতন্ত্রের একটা মুখোশ পরিয়ে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়েছে।
আওয়ামী লীগ সুকৌশলে প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ আর বিভক্তির সৃষ্টি করেছে দাবি করে গণতন্ত্র ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। যারা এই সংবাদপত্রের কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এবং অনন্য অবদান। দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,393 জনে। সর্বোচ্চ 11 জন মারা গেছেন ঢাকা বিভাগে। সবশেষ 24 ঘন্টায় 17,818টি নমুনা পরীক্ষা করে 818 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 4.59%। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 15,50,371 জন। শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা এখনও তৈরি হয়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। রাজধানীতে বঙ্গবন্ধু বাপুর ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়ার সব তথ্য সঠিক নয়, তবে আপাতত প্রাথমিক পর্যায়ে ক্লাস শুরুর কোনো পরিকল্পনা নেই বলেও জানান শিক্ষামন্ত্রী। একরামুল হক সাইমের রিপোর্ট। করোনার কারণে দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর গত 12 সেপ্টেম্বর ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। যদিও এখনও স্বাভাবিক রুটিনে শুরু হয়নি শিক্ষা কার্যক্রম। এরই মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণের খবরে তৈরি হয়েছে উদ্বেগ। যদিও শিক্ষামন্ত্রী বলছেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আশার বিষয় সেটা হচ্ছে যে এই যে শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতে খুব লিখছে এখানে আক্রান্ত ওখানে আক্রান্ত, আমরা এখন পর্যন্ত কোথাও সত্যতা কিন্তু পাইনি। তারপরও একটা অতিমারি এখনও কিন্তু চলমান, যদিও শতকরা 5-এর নিচে নেমে এসেছে, তারপরেও কিন্তু অতিমারি চলমান সারা বিশ্বেই। কাজে আমাদেরকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। কোথাও যদি আমরা মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেবো, কোনো দ্বিধা করব না। এখন পর্যন্ত কোথাও সেরকম পরিস্থিতি তেমনভাবে উদ্ভব হয়নি। তিনি জানান, নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা হবে আগের সিদ্ধান্তেই। তবে 3 সপ্তাহ পর্যবেক্ষণ করে প্রাক প্রাথমিক পর্যায়ে ক্লাস চালু সহ পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাক প্রাথমিকের বাচ্চাদেরকে এই মুহূর্তে আমরা আনতে চাচ্ছি না। তারা এখন টেলিভিশনের মাধ্যমে তাদের ক্লাসগুলো হোক, অন্য কিছু হোক, প্রাক প্রাথমিক বাড়িতে থাকুক। আপাতত আমরা আবার সিদ্ধান্ত নেব, 3 সপ্তাহ পার হোক, তারপর আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়। অবশ্যই এসএসসি এবং এইচএসসি আশা তো করছি ইনশাআল্লাহ সময় মতো হবে। এর আগে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামীও বক্তব্য রাখেন। 11 অক্টোবর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিক্স জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিয়েছে বাংলাদেশ। গত 20 অগস্ট বোর্ড অফ গভর্নর্সের সভায় বাংলাদেশের সদস্য হওয়ার বিষয়টি অনুমোদিত হলে নিয়ম অনুযায়ী 16 সেপ্টেম্বর ব্রাজিলের কাছে ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন দাখিল করে বাংলাদেশ। ফলে ওই তারিখেই ব্যাংকটিতে বাংলাদেশের যোগদান নিশ্চিত হয়। বিষয়টি জানিয়ে অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালকে বার্তা পাঠিয়েছেন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো। এর মাধ্যমে ব্রিক্স জোটের বাইরে এবারই প্রথম কোনো দেশ এই বহুজাতিক ব্যাংকের সদস্যপদ পেল। উদীয়মান বাজার অর্থনীতির কাতারে উন্নীত হতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা বাংলাদেশে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি তার টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশুলিয়া পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে। আশুলিয়ার ধৌরে এই কাজের সূচনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, 2026 সালের জুনে এ কাজ শেষ হবে। নির্মাণকালে সড়কপথে মানুষের ভোগান্তি যেন না হয় সেজন্য বিশেষ নজর দেওয়ার তাগিদ দেন তিনি। আদ্দিন সাজিবের রিপোর্ট। সম্প্রতি ঢাকা আশুলিয়া উড়াল সেতু প্রকল্পের খসড়া ঋণ চুক্তি অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন থেকে তহবিল পাওয়ার অনিশ্চয়তা কাটে। এয়ারপোর্ট থেকে আব্দুল্লাপুর, ধৌর, বড় আশুলিয়া, জিরাবো, বাইপাল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত 24 কিলোমিটার। কাজ শেষ হবে 2026 সালের মাঝামাঝি। এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে 30 জেলার মানুষের ঢাকায় যাতায়াত সহজ হবে। এখানে কোনো ফিনান্সিয়াল বা ফান্ডিংয়ের কোনো প্রবলেম নেই। কাজে এই প্রকল্পের কাজ আমরা শুরু করছি। 2026 সালে জুন মাসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্প সম্পন্ন হবে। এই প্রকল্পে ব্যয় হবে 16,901 কোটি টাকা। এতে 10,949 কোটি টাকা সহায়তা দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক। যেন রাস্তা মানুষের ভোগান্তি না হয় সেটা দেখে আপনাদেরকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ করবেন এবং এখানে
জনভোগান্তির জন্য আমাকে যেন বারবার ছুটে আসতে না হয়। এখানে কাজের বিনিময়ে কারো পকেট ভারী করার কোনো সুযোগ নেই। এখন এয়ারপোর্ট থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পয়েন্ট পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষায় শতভাগ প্রস্তুত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের RT-PCR ল্যাব। রাতে 100 জনের পরীক্ষামূলক নমুনা সংগ্রহের মধ্য দিয়ে শুরু হবে এই কার্যক্রম। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান সংস্থাগুলোর সাথে আলোচনা করে ফ্লাইট শিডিউল ঠিক করলেই যেতে পারবেন দুবাই যাত্রীরা। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। বিমানবন্দরে স্থাপিত 10টি নমুনা সংগ্রহের বুথের মাধ্যমে 12টি RT-PCR ল্যাবে প্রতি 3 ঘন্টায় 1452 জন যাত্রী করোনা পরীক্ষা করতে পারবেন। এক্ষেত্রে আগের করোনা পরীক্ষার ফর্ম স্ক্যান করলেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে নিবন্ধন। পরীক্ষা শেষে নমুনা দেওয়ার স্থানেই মিলবে রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, RT-PCR ও র্যাপিড PCR দুই সুবিধাই থাকবে যাত্রীদের জন্য। ল্যাব যে একেবারেই পুরোপুরিভাবে প্রস্তুত এইটা আমরা জানিয়ে দিব এভিয়েশন ডিপার্টমেন্টকে। তারা এয়ারলাইন্সগুলিকে জানাবে যে তারা এখন এয়ারলাইন্স এখানে ফ্লাইট আসা যাওয়া করতে পারবে, যাত্রী নিতে পারবে। এটা যাত্রীরাও সেইভাবে জানবে, তারপরে সেই পদ্ধতির উপরে যাত্রীরা যেতে পারবে। আমাদের ল্যাব এখানে পুরোপুরি রেডি। শনিবার সকালে বিমানবন্দরে অনেকেই ভিড় করেন PCR ল্যাব চালুর খবরে। প্রতিদিন ব্রাহ্মণবাড়ি থেকে আসি যে কিছু একটা ভালো নিউজ শোনার জন্য। আমার এই পর্যন্ত 3 বার টিকিট চেঞ্জ করে দিছে। এখন যদি আমি আগামীকালকে চলে না যাই তাহলে আমার রাখবো না, আমার ভিসা ক্যান্সেল করব। অনুমোদন পাওয়া 6টি প্রতিষ্ঠানের পরীক্ষা মূল্য 2000 টাকার নিচে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অবশেষে বিমানবন্দরে দুবাই যাত্রীদের জন্য বসানো হলো RT-PCR ল্যাব। আর এই ল্যাবের মাধ্যমে পরীক্ষা করে নেগেটিভ সনদ নিয়ে তারা রওনা হতে পারবেন দুবাইয়ে। যদি ধারাবাহিকভাবে এই ল্যাবের কার্যক্রম অব্যাহত থাকে তাহলে আটকে পড়া যাত্রীরা খুব সহজেই দেশ থেকে চলে যেতে পারবেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। প্রচলিত আইনেই ই-কমার্স ব্যবসার প্রতারণা বন্ধ করা সম্ভব বলে মনে করেন আইনজীবী ও এ খাতের ব্যবসায়ীরা। এজন্য তারা সরকারের বিভিন্ন সংস্থার সক্ষমতা এবং নজরদারি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। সিপিডি আয়োজিত ভার্চুয়াল সেমিনারে অনলাইন ব্যবসার প্রসারে আস্থার সংকট কাটাতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। শরফুল আলমের রিপোর্ট। লোভনীয় অফার আর প্রতারণার মাধ্যমে ই-কমার্স ভিত্তিক কিছু ব্যবসা প্রতিষ্ঠান গ্রাহকের অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব প্রতিষ্ঠানের কারণে লোকসানে পড়ছেন অনেকেই। সম্প্রতি এমন কয়েকটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের আইনের আওতায় আনা হয়েছে। তবে নতুন আইন বা সংস্থা নয়, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের পরিধি বাড়ানোর দাবি জানিয়েছেন আইনজীবী ও ব্যবসায়ীরা। প্রচলিত আইনগুলোর মধ্যে সবকিছুর সমাধান রয়েছে এবং ওই যে সংকট সেই জায়গাটা হচ্ছে আপনার ইনস্টিটিউশনাল যে ক্যাপাসিটি সেটার সংকট এবং আইনের যে প্রয়োগ সেটার সংকট। এই খাতটি যদি বিকশিত হওয়ার যে সম্ভাবনা ছিল, এটা যে না হলে আমাদের দেশে যে কর্মসংস্থান সেইটাও কিন্তু একটা বাধাগ্রস্ত হবে। এই নীতিমালা একটি দরকার, কাগজে কলমে, কিন্তু এটার বাস্তবায়ন দরকার। বিশ্লেষকরা বলছেন ইভিলি ধামাকা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কারণে এ খাতের 30,000 উদ্যোক্তা এখন প্রশ্নবিদ্ধ। তারা বাংলাদেশে ভালোভাবে ব্যবসা পরিচালনা করছেন, তাদেরকে ফ্রন্টলাইনে নিয়ে এসে তাদের মডেল গুলাকে মানুষের কাছে ইন্ট্রোডিউস করে দেওয়ার কথা, যাতে করে মানুষের মধ্যে আবার একটা আস্থার জায়গা তৈরি হয়। 8,000 কোটি টাকার ই-কমার্স ব্যবসায়ের সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন পরিকল্পনা গ্রহণ ও তার কার্যকর বাস্তবায়ন দাবি করেন উদ্যোক্তারা। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, অর্থ, বাণিজ্য, আইনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সমন্বয় চান তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশের উন্নয়নে বিশ্ব নেতৃবৃন্দের প্রশংসা সহ্য না হওয়ায় বিএনপি নেতারা সমালোচনা করছেন বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য নেতৃত্বের জন্য জাতিসংঘ ও বিশ্ব নেতারা তার প্রশংসা করছেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ আরও বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি সিরিজ বৈঠক করেও কোনো কুল কিনারা পায়নি। প্রধানমন্ত্রীর যে সফর সঙ্গী সেখানে বেশিরভাগই গেছেন হচ্ছে নিজস্ব খরচে। ব্যবসায়িক প্রতিনিধি দলের সদস্যরা এবং অন্যান্যরা নিজস্ব খরচে গেছেন। তারা সিরিজ বৈঠক করেছেন
সিরিজ বৈঠক করে কোনো দিশা টুল পাই না, কোনো ফুল কিরানা ঠিক করতে পেরেছে বলে মনে হয় না। কারণ তারা যেভাবে এক একজন এক এক বক্তব্য দিচ্ছেন এবং এই সিরিজ বৈঠকের ফলাফল আমার কাছে মনে হচ্ছে শূন্য। শম্পা হত্যার 6 বছর পর রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। ঘাতক প্রেমিক রেজাউল করিম স্বপনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পিবিআই ডিআইজি মনোজ কুমার মজুমদার জানান, 2015 সালে গাবতলী বাস স্ট্যান্ডে ঢাকা চট্টগ্রাম গামী রুটের ঈগল পরিবহনের একটি বাসের ট্রাক থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। শারমিন রিহার রিপোর্ট। ঘটনাটি ঘটে 6 বছর আগে 2015 সালের 3 মে। তখন নিহত তরুণীর নাম পরিচয় খুঁজে না পেয়ে অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়। এই ঘটনায় দারুসালাম থানার উপপরিদর্শক জাহানুর আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি থানা পুলিশ 3 মাস তদন্ত করে। পরে তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে, কিন্তু লাশের পরিচয় এবং হত্যা রহস্য উদ্ঘাটন করতে পারেনি সিআইডি। পরে সিআইডি মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। 2 বছর তদন্তের পর অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত সহ ঘটনার রহস্য উদ্ঘাটন করে পিবিআই। পাহাড়তলী থানায় আমরা এই জিডি নিয়ে বসতে বসতে আমরা 1 মাস করে দেখি 10ই জুন একটি জিডি পাওয়া গেছে। ওইখানে শম্পা বেগমের একটি ঠিকানা থাকে, ওনার ফাদার ইলিয়াস শেখ। আমরা তার সাথে যোগাযোগ করার পর তার মোবাইলে যখন কথা হয়, উনি প্রথমেই বলছে যে আপনারা কি একটা হলুদ ট্রাঙ্ক পাইছেন। আমরা মোটামুটি নিশ্চিত হই এইটি সেই হলুদ ট্রাঙ্ক। ঘটনার বিবরণে জানা যায়, নিহত ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর চট্টগ্রাম থেকে ঈগল পরিবহনের একটি বাসের সিটে ট্রাঙ্কের ভেতরে রেখে যায় ঘাতক স্বপন। প্রযুক্তির মাধ্যমে স্বপনকে গ্রেফতার করে পিবিআই। স্বপন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামি রেজাউল করিম স্বপন, উনি ছিলেন বাংলাদেশ নেভির মেডিকেল ব্রাঞ্চের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, উনি আসলে কর্পোরাল। গত পরশু রাতে আমরা তাকে কুমিল্লায় একটি জায়গা থেকে ধরার পর উনি আমাদের কাছে সমস্ত কথা স্বীকার করেন। সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান মনোজ কুমার মজুমদার জানান, 2015 সালের 3 মে সকাল 9টার দিকে চট্টগ্রাম কেখাল মোড়ে ঈগল পরিবহনের কাউন্টারে টিকিট কেটে একজন ব্যক্তি ট্রাঙ্কটি তুলে দেয়। এই ব্যক্তি বাসের হেল্পারকে জানায় সামনের কাউন্টার থেকে এই টিকিটের যাত্রী উঠবে, কিন্তু পরের ওই কাউন্টার থেকে যাত্রী না ওঠায় বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা করে। এরপর বাসের সব যাত্রী তাদের জিনিসপত্র নিয়ে নেমে গেলে ট্রাঙ্কটি দেখতে পান বাসের হেল্পার। পরে পুলিশ ভেতর থেকে লাশ উদ্ধার করে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের কলাতলী হোটেলে ধর্ষণের পর এক নারীকে হত্যার ঘটনায় একজনকে রাজধানীর সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম সাগর মিজি। কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 10-এর অধিনায়ক মাহফুজুর রহমান জানান, কক্সবাজারে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে সাগর। যে আসামি, তার পিসিবির আমরা চেক করেছি, তার সুনির্দিষ্ট কোনো মামলা নেই, কিন্তু সে সিরিয়াল রেপিস্ট, সেটা সত্য। এখন পর্যন্ত যে 5টি ঘটনা সে স্বীকার করেছে আমাদের কাছে, সেই সংক্রান্তে আসলে একটু সময় তো লাগে খোঁজ করার জন্যে। যতটুকু আমরা জেনেছি কেউ এখন পর্যন্ত রিপোর্ট করেনি। তার ফেসবুকে আমরা এখন পর্যন্ত 3টি ফেক অ্যাকাউন্ট পেয়েছি। 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর পয়ঃবর্জ্যে এখন প্রায় বিপন্ন টেকনাফ উখিয়ার পরিবেশ ও জীববৈচিত্র্য। ধসে যাচ্ছে পাহাড়, মরে যাচ্ছে বন, দূষণ ছড়িয়েছে স্থানীয় জনবসতিতেও। বিশ্বখ্যাত ধনী বিল গেটসের আগ্রহে তাই সেখানে তৈরি হচ্ছে দেশের প্রথম অমনি প্রসেসর ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট, যা রক্ষা করবে ভূপ্রকৃতিকে। উখিয়া থেকে ফিরে রিপোর্ট করছেন কেরামতুল্লাহ বিপ্লব, ক্যামেরায় ছিলেন এহসানুল গনি স্বজন। আফ্রিকার দেশ সেনেগালের বস্তিতে পয়ঃবর্জ্য শোধন করা পানি নিজে পান করে 6 বছর আগে বিশ্ববাসীকে দেখিয়েছিলেন বিল গেটস। ভবিষ্যতে ময়লা আবর্জনায় বিশ্বের বড় শক্তি হবে একথা বলেছিলেন তিনি। বিল গেটসের সেই ধারণায় অমনি প্রসেসর ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট হচ্ছে উখিয়ার রোহিঙ্গা শিবিরে। সেখানে মাসে শোধন করা হবে রোহিঙ্গাদের কয়েকশো টন মলমূত্র, আবর্জনা ও পলিথিন। সলিড প্লাস্টিক একই সঙ্গে পায়খানা যেটা হবে, মলমূত্র বলি যেটা, সেটা কিন্তু পরিবেশে নষ্ট করবে। এটাকে আমরা কাজে লাগাচ্ছি, এটা বাইরে যাবে না, বরং এটা থেকে আমরা আউটসোর্স হিসাবে ড্রিঙ্কিং ওয়াটার, বিদ্যুৎ আর গ্যাস তৈরি করছি। বিশেষজ্ঞরা জানান, বিশ্বে এমন প্রযুক্তির পরিশোধন কেন্দ্র আছে হাতে গোনা কয়েকটি, যে প্ল্যান্ট চলে নিজের তৈরি বিদ্যুৎ শক্তিতে, জ্বালানির কোনো খরচ নেই। ওয়েস্ট কিন্তু এখন আর ওয়েস্ট আমরা বলি না, ওয়েস্ট কেবল আমার রিসোর্স আসে। 60 থেকে 70 কিলোওয়াট আওয়ার ইলেকট্রিসিটি আমাদের আউটপুট হবে এবং সেই ইলেকট্রিসিটি আমরা এখানে
এই প্ল্যান্টটা রানিং করবে আর কি, মানে আমাদের নো এক্সট্রা ফুয়েল, নো এক্সট্রা ইলেকট্রিসিটি। বিপুল রোহিঙ্গার ভারে এমনিতেই ভারাক্রান্ত কক্সবাজার, তার উপর পানি, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ সরবরাহে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সরকারকে। তাই টেকনাফ উখিয়ায় নতুন ধারণার ৩০টিরও বেশি প্রকল্প বাস্তবায়ন করছে এলজিআরডি মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ৫৮৫ কোটি টাকার এ প্রকল্পে ৩৬০ কোটি টাকা অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটা একটা মডেল প্রজেক্ট হিসেবে হতে পারে, যার কারণে ক্লাইমেটকেও সেভ করবে, গ্রাউন্ড ওয়াটারকে সেভ করবে, এরপরে অ্যাটমসফিয়ারকে সেভ করবে। ইউনিক প্রজেক্ট হচ্ছে এটা। আমরা পদ্মা সেতু, মেট্রো রেল অথবা অন্যান্য বড় বড় প্রজেক্টগুলো দেখছি দৃশ্যমান, এইটাও বাংলাদেশের একটা অ্যাসেট হবে। সৌরবিদ্যুতে চলা পানি শোধনাগার, বিশুদ্ধকরণ প্ল্যান্ট, রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট ও গোসলখানাও রয়েছে এসব প্রকল্পে। এই সুবিধা পাচ্ছেন স্থানীয় মানুষজনও। সরকারি বিভিন্ন ধরনের কর্মসূচির সাথে বেসরকারি, দেশি বিদেশি উন্নয়ন সংস্থাগুলোর নানা রকমের পদক্ষেপ পরিকল্পনার কারণে রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান আগের চেয়ে এখন অনেক উন্নত। ঘরে বিশুদ্ধ পানি পাচ্ছেন তারা, স্যানিটেশনের ব্যবস্থা হয়েছে, এমনকি সোলার বিদ্যুতের মাধ্যমে তাদের ঘরে ঘরে আধুনিক বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহারও হচ্ছে। এ সকলেই আরও উন্নত করতে এখন গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, রোহিঙ্গা ক্যাম্প, উখিয়া, কক্সবাজার। সর্বশক্তি ব্যবহার করেও নগরীর ডেঙ্গু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, তবে চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসির 23 নম্বর ওয়ার্ডের ডেঙ্গু পরিস্থিতি পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক কর্মীদের সহযোগী করার জন্য বাড়ির মালিকদের প্রতি আরও আহ্বান জানান আতিকুল ইসলাম। বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। অ্যাপেক্স ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর 10 নম্বর গোল চত্বরে সড়ক অবরোধ করেন। বকেয়া বেতন পরিশোধের পাশাপাশি প্রতি মাসের 7 তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবি জানান আন্দোলনকারীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দিলে বিক্ষুব্ধরা আশপাশের বেশ কয়েকটি গার্মেন্টসের কার্যক্রম বন্ধ করে দেন। বাংলাদেশে গবেষণা ও উন্নয়নে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত চীনের বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ভার্চুয়াল সেমিনারে তিনি আহ্বান জানান। দেশে বিনিয়োগের নানা ক্ষেত্র থাকলেও তথ্য প্রযুক্তি খাতে চীনের সম্ভাবনার কথা তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। ভারত বাংলাদেশের যৌথ নদী কমিশনে নেপাল ও চীনকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে সংগঠনের সভাপতি আনোয়ার সাদত বলেন, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা সহ বন্যা ও ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণে যৌথ প্রচেষ্টা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া উচিত। এছাড়া পানির ন্যায্য হিস্যার দাবি জাতিসংঘের গুরুত্বের সাথে তুলে ধরার তাগিদ দেন নদী বিশেষজ্ঞরা। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ASM আলী কবির এতে বক্তব্য রাখেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর নামে পাবনার সুজানগরে একটি সড়কের নামকরণ করা হয়েছে। তার জন্মদিনে এই নাম ফলকের উন্মোচন করেন প্রতিষ্ঠানের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। পরে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য শহীদ ইব্রাহিম মোস্তফা কামাল দুলালের নামে পৌর এলাকায় আরেকটি সড়কের নাম ফলক উন্মোচন করেন অঞ্জন চৌধুরী পিন্টু। এরপর সুজানগর উপজেলা মিলনায়তনে এক মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন তিনি। টাঙ্গাইলের মধুপুরে অনুষ্ঠিত হল নিটোল টাটার বন্ধু সুরক্ষা মতবিনিময় সভা। রাতে উপজেলা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। এতে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। মধুপুরের পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, নিটোল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ, নিটোল মোটরসের রিজিওনাল সার্ক ম্যানেজার রুস্তম নাগপুরওয়ালা, কান্ট্রি হেড মাধু প্রকাশ সিং, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিইও তানভীর শহীদ এ সময় উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সন্ত্রাসী জঙ্গিবাদের পাল্টাপাল্টি অভিযোগ এনেছে ভারত ও পাকিস্তান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন, সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে ইসলামাবাদ। এর বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান তিনি। এর আগে কাশ্মীর ইস্যুতে ভারতের কড়া সমালোচনা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভার্চুয়াল বক্তব্যে তিনি অভিযোগ করেন, মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিজেপি। নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনকে ফ্যাসিবাদ বলেও আখ্যা দেন ইমরান খান। এবার পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি জিতলেও হেরেছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে একমাত্র গোলে হারায় পেপ গার্দিওলার দল। 60% বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে 15টি শট নেয় ম্যান সিটি। অধিকাংশ সময় ঘর সামলাতে ব্যস্ত ছিল চেলসি। গোল শোনার প্রথমার্ধের পর 53 মিনিটে জয়সূচক গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস। এতে 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠল সিটিজেনরা। অন্য ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে একমাত্র গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আইপিএলে বল হাতে নৈপুণ্য দেখালেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার নিয়ে মাঠ ছেড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আবুধাবিতে দিল্লি ক্যাপিটালসের কাছে 33 রানে হেরেছে রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে 6 উইকেটে 154 রান তোলে দিল্লি। সর্বোচ্চ 43 রান করেন শ্রেয়াস আয়ার। 4 ওভারে 22 রানে 2 উইকেট নেন মুস্তাফিজ। জবাবে 6 উইকেটে 121 রানে থামে রাজস্থানের ইনিংস। এতে 9 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 6ষ্ঠ স্থানেই রইল রাজস্থান। আর 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল দিল্লি। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ চৌধুরীর আত্মার শান্তি কামনা করে বিএসজেএ কার্যালয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়, বিকেলে হয় স্মৃতিচারণ। সবশেষ দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। জালাল আহমেদ চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণ করেন কবি সানাউল হক খান, দাবা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন ও বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। যারা দেশের সুনাম নষ্ট করছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী। একদলীয় শাসন বাস্তবায়নে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে নতুন আইন করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। করোনায় আরও 25 জনের মৃত্যু। এখনও শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়নি, দাবি শিক্ষামন্ত্রীর। এবং ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ব্রিক্স জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিল বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।